হুম। তা ও বললো যে দেখো আমি একটা কথা বলি, সেটা হলো কি, যদি তুমি আমাকে নিতে চাও তাহলে তোমার বাবা মাকে ত্যাগ করা লাগবে। আচ্ছা। তখন আমার মনটা আর চাইলো না, যে ঠিক আছে তাহলে মনে হয় আমার দ্বারা সম্ভব না। আমার নাম হলো মোহাম্মদ সাদাত হোসেন সুমন। সুমন। তো সুমন ভাই বয়স কত আপনার? আমার বয়স হলো 31 বছর। এখন 31 বছর। কি গল্প আপনার একেবারে যেখান থেকে মনে বলতে ইচ্ছে করে বলুন আপনি। স্যার আমার জীবনের প্রথম থেকে যেটুকু থেকে জ্ঞান হুম। হয় সেটুকু থেকে গল্প আমার। জি বলেন। আমার যখন বয়স 12 হুম। তখনই আমার বাবা আমার মা আমাকে মাদ্রাসায় রেখে আসে, আর ওইখানে পড়াশোনা করি। হওয়ার পর আমার বাবা একজন রিক্সা চালক। হুম। সে প্রায় 7-8 বছর রিক্সা চালক, সে রিক্সা চালাইছিল। তা আমাকে মাদ্রাসায় দিয়ে আসে। হুম। দিয়ে আসার পর ওইখানে মনে করেন যে সবারে বাবা মা আসে। আমার বাবা মা খুব ছিল, দরিদ্র ছিল। আসতো না তেমন একটা। হ্যাঁ, সেরকম একটা আসতো না, জি। মানে কিছু দিতে পারতো না, নাস্তা। আমি লজিন থাকি ওইখানে, হুম। লজিনে ওইখানে 3 বেলা খাওয়া দাওয়া করি আর পড়াশোনা করি। আর বিকেল টাইমে মন খারাপ থাকলে আমি বাইরে বসে থাকি। বসে থেকে সবার বাবা মা আসে, আমার বাবা মা আসে না, এই কারণে আমি সব সময় কাঁদতাম আর ওইখানে বসে থাকতাম সব সময়। তারপরে হঠাৎ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আসে। আসার পর আমাকে মানে দেখাশোনা করি, যেটুকু দেওয়ার সেটুকু দিয়ে চলে যায়। আর বলে যে বাবা খুব আমরা কষ্টে আছি, একটু ভালো করে পড়াশোনা করিও। হুম। তারপর ওইখানে 3 বছর আমি পড়াশোনা করি। হুম। হওয়ার পর ওইখানে আমার মামা নিজে শিক্ষক ছিল। তারপর ওইখান থেকে চলে আসি। আসার পর মানে আমার পড়ালেখা আর হইলো না, খুব অভাব আসিয়া সেরকম একবেলা আমরা ভাত খাইতাম। তা আমাদের ওইখানে বিড়ির কাজ ছিল। বিড়ির কাজ আমার আম্মা যতক্ষণে বিড়ি কাজ করে হুম। অতক্ষণেই যে বিড়িটা জমা দেওয়ার পর ওইখান থেকে টাকা আসে। হুম। তারপরে চাউলটা আনে, ওইখান থেকেই আমরা খাওয়া দাওয়া করি। এরকম বাড়িতে এই থাকতে থাকতে মানে আমার কীরকম একটা লাগতেছে হুম। যে আমি বাড়ির মধ্যে আমরা হইলাম 2 ভাই 1 বোন, বাড়ির মধ্যে আমি বড়। তাইলেন দেখতে পারতেছি না। তোর আব্বা কইলাম যে আব্বা আমি যে কোনো একটা কাজ করব। তা আব্বা বলে যে না, কাজ করার দরকার নেই, তুমি পড়াশোনা করো। যে না, আমি পড়াশোনা করতে পারবো না। পরে আব্বা ওইখান থেকে রাগারাগি করে। হুম। তারপরে আমি ওইখান থেকে রংপুরে শহরে ওইখানে কাজ খুঁজি। খোঁজার পর দেখি কোথাও পাই না কাজ। আচ্ছা। কাজ খোঁজার পর কোথাও পাই না, ওইখান থেকে আবার বাড়িতে আসি। আসার পর এখন বাবা বলে যে একটা রিক্সা ছিল, তাকেও মানে ওটাও বিক্রি করছে। হুম। করার পর এখন সংসার চলতেছে না। এখন কি করি, পরে আব্বা একটা পাকজাল কিনে মাছ ধরা। হুম। ওইখান থেকে আমরা আব্বা সহ মাছ ধরি। ধরার পর যতক্ষণে মাছ পাই মানে ওইটুকু বিক্রি করি, করার পর খাওয়া দাওয়া করি। হুম। আর একবেলা যদি সকালে যদি খাই, দুপুরে নাই, দুপুরে যদি খাই আবার রাত্রে নাই। রুটি, কোনো সময় রুটি খাই বা মুড়ি খাই। হুম। তারপর খাওয়ার অনেক কষ্ট ছিল। হ্যাঁ, খুবই কষ্ট ছিল। ওইখান থেকে আবার আমি দেখতে না পারে আমি রংপুরে চলে যাই একজনকার কাছে, যা ওইখানে আমার কাজ হয়। হুম। হওয়ার পর ওইখানে ওইখানে ওই মহাজন বলে যে এটুকু তুমি কাজ করতে পারবা, ওইখানে তো মেশিনের ব্যাপার, কাজ করতে পারবে না, হুম। তুমি কাজ করিও না। তারপরে ওনার আমি হাত ধরি যে এরকম এরকম সমস্যা, আমাকে কাজ করা লাগবে আমার এরকম বাড়িতে। তখন ওনার মায়া হয় একটু। হুম। মায়া হওয়ার পর ওইখান থেকে আমাকে কাজ দেয়। তা মাসে বেতন ছিল আমার 350 টাকা। আচ্ছা। মাসে উনি 350 টাকা দেয় আমাকে। দেওয়ার পর ওইখানে তারপরেও আমি লক্ষ্য ছিল যে কাজটা আমি শিখবো, এক সময় তো বেশি টাকা পাবো। হুম। এখন নাহলে 350 পাইতেছি মাসে, নাহলে পরে বেশি পাবো। এই কারণে আমার কাজটা শিখে তারপরে ওইখানে কাজ করি। হইতে হইতে আমার বেতন ওইখান থেকে 3800 টাকা হয়ে যায়। আচ্ছা। হওয়ার পর একটু সংসারে ভালো দেখতেছি, হুম। মানে ভালোই করতেছি। চাউলের টাকাটা তো মাসে আমি দিতে পারতেছি,
এটা আমার ভালো লাগতেছে। হুম ওইখানে থাকতে থাকতে বন্ধু বান্ধব আসছিল ওইখানকার। হুম থাকার পর ওদের সাথে মিশার পর আমার এক মেয়েকে পছন্দ হয় ওইখানকার। হুম যত কষ্ট হোক তারপরে ওই জগৎটা দেখলাম আমি অন্যরকম একটু, হুম মানে মনের ভেতরে একটু ইয়ে ছিল, দুর্বল ছিল, ও দেখে ভালো লেগে যায়। আচ্ছা তা ওর বাবা ছিল ড্রাইভার। হুম তা ওকে আমি মানে পছন্দ করি। এরকম হইতে হইতে আমি একটানা এখানে 6 বছর ইয়ে করি, কাজ করি। হুম করার পর মেয়েটা পছন্দ হয় কিন্তু বলতে পারি না আমি। তা এক দোকানে ওইখানে ছিল এক দোকান পাশে, কারখানার পাশে। হুম তা ও ওইখানে কিছু মানে নিতে আলছে। হুম আসার পর দেখা, তারপর হঠাৎ করে আমি ওর পাড়া দেই একটু। হুম দেওয়ার পর ও মুচকি হাসি ওইখান থেকে চলে যায়। আচ্ছা তখন থেকে একটু মানে ও আসে ওই সময়, আমি যখন লাঞ্চের সময় বাইর হই হুম তখন ও আসে। আসার পর মানে একটু চোখে কথা হয়, তখন আমার দুঃখটা একটু হলেও মানে ইয়ে হয়ে যায়। হুম মানে তখন আর ওইটা বাড়ির সেরকম একটা মনে পড়ে না যে আমি কষ্টে আছি। হুম তারপরেও আমার এদিকে ঠিক আছে যে মাসে আমাকে টাকা দেওয়া লাগবে, হুম দুইটাই আমি ঠিক রাখছি। রাখার পর মানে ওকে আমি প্রস্তাব দিই সরাসরি। মেয়েটা খুব ভালো ছিল, আমি ওকে পছন্দ করি, এমন তো 5টা ছেলে ওকে পছন্দ করে। হুম করার পর ও ছেলেগুলো না আমাকে থ্রেট দেয়। হুম দেওয়ার পর বলে যে না, ও মেয়ের সাথে সম্পর্ক করতে পারবি না। তা আমি কই যে না, আমি ঠিক আছে সম্পর্ক করতে পারি না, মেয়েটা যদি আমাকে নিজে বলে হুম যে আমার সাথে সম্পর্ক করিও না তাহলে করবো না। তা ও বলে, ও পরে ছেলেগুলান আমাকে ডাক দেয় মাঠে, এক মাঠে। তা ও স্কুল দিক দিয়া শেষ হয়ে হুম আসার সময় ও দাঁড় করায়। দাঁড় করার পর ওকে বলে যে তুমি কাকে চাও, হুম আমরা কোনো গন্ডগোল করব না, তুমি যাকে বলবে তাকে আমি ইয়ে করব, আমরা সিলেক্ট করব। তা ও মুখে বলে দেয়, তখন আমার চেহারা ভালো ছিল। হুম সবাই আমাকে মানে কি বলবো, নিজের প্রশংসা করতে নাই, আগে ছোটোতে খুব ভালো চেহারা ছিল। হুম সবাই আমাকে সাকিব খান বলে ডাকতো। হুম তা ও বলে যে না, আমি ওকেই ভালোবাসি। তারপর এই কথাটা ওরা চালাকি করি ছেলেরা ওর বাবার কানে দেয়, আপনার মেয়ে তো এরকম এক ছেলেকে ভালোবাসে, ছেলের তো কিচ্ছু নাই, ও এক কোম্পানিতে চাকরি করে। তা ওর কান্নাকাটি করার পর ওর বাবা ইয়ে করে পাঠিয়ে দেয় ঢাকায়। ঢাকা পাঠিয়ে দেওয়ার পর আমি 3 বছর ওইখানে ছিলাম, ওর কোনো খবর পাইনি। পরে আসার পর আমি বলি যে দেখো আমি অনেক কষ্টে আছি, তোমাকে না দেখা পর্যন্ত আমি খুবই কষ্টে থাকি। হুম তাও ও বলে যে ঠিক আছে আমরা বিয়ে করব। তখন ওর বয়সও খুবই কম, মানে 17 বছর। তা আমি ওইখান থেকে বান্দা নিয়ে যাই বলতে ও আমাকে ডাক দিছে ও নানার বাড়িতে, যে এখানে আসো, আমরা এখান থেকে ঢাকা চলে যাব দুজনে। হুম পরে ওইখান থেকে আমাদেরকে ছেলে ধরছে, ওইখানে কয়েকটা ছেলে আমাদেরকে টার্গেট করছে যে এরা হয়তো বাড়ি থেকে ইয়ে করি আলছে, ওরা হয়তো চলে যাবে। এখানে ছেলেগুলো ভালো ছিল না, ওইখানকার আটকার পর আমার 3 দিন আমাকে এক ঘরে রাখে, মারধরও করছে আমাকে। তারপরে ওর নানাকে খবর দেয় যে এরকম আপনার নাতনি অমুক জায়গায় আসিয়া এরকম একটা ছেলেকে নিয়ে এরকম বেয়াদবি করছে, আমরা আটকায় দিছি, আপনারা আসেন। হুম পরে আসার পর আমার বাবা মাকেও ডাক দিছে, আমার মা আসে নাই। তা আমার আলছে, বাবা আলছে, চাচা আলছে, তারপরে আমার যে কারখানায় চাকরি করতাম উনি বড় ভাই আলছে। আসার পর ওইখানে ওই ছেলেগুলোকে মানে চেয়ারম্যানও ছিল, ওই ছেলেদের দাবি করছে যে আমরা এরকম ধরছি, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করি নাই, কারো মারধর করি নাই, তা আমাদেরকে টাকা দেওয়া লাগবে। তা ওরা এক পর্যায়ে দাবি ধরে বসে। তখন সেদিন আমার বোনের বিয়ে ছিল, হুম আমি শুধু দেখা করতে আলছি, আমার বোনের বিয়ে ছিল সেই দিন। তা আমি আলছি, তা যখন খবর পাই তখন বাড়িতে অনেক কান্নাকাটি হয়ে যায়, আমার বোনের বিয়ে পর্যন্ত ভাঙতে ধরছিল হুম যে এরকম বিয়ে আমরা দেব না, ওর বোনকে আমরা বিয়ে করাবো না। হুম তা অনেক অনুরোধ করি, আমার মামা ভালো ছিল, ও অনেক অনুরোধ করে ঠিক আছে ওর কপাল ও ইয়ে করছে, এর কপালে তো দুঃখ দিয়ে লাভ নাই, আপনারা এটা ইয়ে করেন।
তা ওরা ওই বিয়ে অফ থুয়ে আবার আসে, হুম আসার পর দেখে যে এরকম ঝামেলা। পরে আব্বা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি টাকা দিয়ে যাব তোমাকে নিয়ে, না মেয়েকে নিয়ে যাব? হুম মেঘ দেখিয়ে আব্বার খুবই পছন্দ হয়েছে, যে না ছেলের পছন্দ আছে। পরে ওইখানে বিয়ে হলো, কাজী আমাদেরকে বিয়ে পড়াবে না, হুম অল্প বয়স মেয়ের। তারপরে অনেক করে ম্যানেজ করে বিয়ে হইলো। হুম হওয়ার পর আমি বাড়িতে নিয়ে আসি, আসার পর দেখি যে আমার সংসারে আর মানে খুবই একটা অন্যরকম পর্যায়ে একজন বাড়তি হইলো। হুম আমার ছোট ভাইটা আবার লেখাপড়া করে ওই রংপুর মাদ্রাসায়। ও আবার মানে খুব কষ্টে কান্নাকাটি করে যে ভাই এরকম কাজ করলা, একটা কীরকম আমার বোনটারও বিয়ে সময় এরকম একটা কাজ, এটা কিন্তু ঠিক হইলো না। তা ও সেরকম একটা মানে আসে না। হুম তারপরে যখন বাড়তি হলো তখন একটা ঝামেলা যে আমাদের সংসারের মধ্যে। তারপরে আমি কি করলাম, ওইখান থেকে আমরা ঢাকা চলে আসবো। হুম দুইজনে প্ল্যান করলাম যে দুইজনে করবো, স্বামী ইনকাম স্ত্রী। করবো। হুম পরে ঢাকা আসলাম, আসার পর গার্মেন্টসে ঢুকলাম। ঢোকার পর ওর সাথে মানে একই সেকশনে ছিলাম। হুম হ্যাঁ, দুইজনে মোটামুটি ভালো করি, কাজ করি, বেতন পাই, ভালো চলছিল হুম ওইখানে। তারপর ওর পেটের মধ্যে বাচ্চা আসে। হুম আসার পর ও বাড়িতে পাঠাই দিলাম। পাঠিয়ে দেওয়ার পর ও বাড়িতে পরে বাচ্চাটা হইলো, আমার মেয়ে বাচ্চা। তা ডাক দিল যে ওইখানে আর থাকার দরকার নাই, তুমি বাড়িতে আসো। পরে আমি চাকরি ছাড়ি দিয়ে বাড়িতে গেলাম। আমি আবার ওই কোম্পানিতে যোগাযোগ করলাম যে ওইখানে চাকরি করব। পরে মাঝনকে বললাম, তা মাঝন বললো যে ঠিক আছে, তোমার বেতন আমি 6,000 টাকা করে দেবো। হুম পরে হ্যাঁ ঠিক আছে। পরে ওইখান থেকে আমার ওই বউ বলতেছে যে আমি কেমন হয়ে যায়, ভবিষ্যৎ আমাদের আছে। হুম তা আমি রংপুরে এরকম একটা পাপোশ কোম্পানি, তা আমি ওইখানে ঢুকতে চাই, হুম ওর বাড়ির নিকটেই। তা আমি কই যে না, আমি যেটুকু কামাই করি আল্লাহর রহমতে ওইটা নিয়ে যথেষ্ট। হুম না, ও বলতেছে যে না আমি করব, আমার ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে। তা এক সময় বললাম যে না, ভাবলাম যে না তাহলে করুক, যখন আমার বেতন টেতন বাড়বে নাহলে ওইখান থেকে আবার নিয়ে আসবো। হুম পরে ও করতেছে, করার পর 1 মাস 2 মাস করার পর আমাকে আবার ডাক দিছে যে তোমাকেও এখানে কাজ করা লাগবে। হুম তা আমি বললাম না, আমি যেখানে আছি এখানে ভালো আছি। কয় না, আমার যাতায়াতের সমস্যা হয়, একসঙ্গে থাকলে ভালো হবে। পরে আমি মানে ওইখানে ঢুকি। ঢোকার পর আমি শুনি মানুষের কাছে যে ওর সাথে নাকি এক ছেলের রিলেশন আছে। আচ্ছা। পরে আমি বিশ্বাস করি না যে না, এটা হতে পারে না, যেহেতু আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে, আমাদের সংসারে তো সেরকম একটা ওক নিয়ে অশান্তি নেই। হুম তা ও এরকম ধরনের কাজ তো করতে পারে না। তা ছেলেটা খুব বিশ্বাসী আমার ছিল। তা বললো যে দেখ, আমি খারাপের জন্য বলতেছি না, আসলেই সত্য। হুম পরে আমি কি করলাম, ওর একটা মোবাইল ছিল, তা মোবাইলটার মধ্যে অটো রেকর্ড আমি চালু করে দিছি। হুম ও বুঝতে পারেনি। আচ্ছা। পরে ওর সাথে করছি, কথা বলে একদিন 2 সপ্তাহ পর আমি করছি, মোবাইলটা নিয়েছি। হুম। নেওয়ার পর বলছি যে তোমার সেটটা দাও, আমি একটু কাজ করব, তা তুমি আজকে চলে যাও। ও চলে গেছে। আমি দেখি যে অনেক রেকর্ড হয়েছে। হওয়ার পর আমি শুনি হুম ওরা প্ল্যানও করছিল চলে যাওয়ার জন্য। তারপরে আমার মাথা তো অন্যরকম হয়ে গেল যে না, ও তো আমি ভালোবাসা করি, সম্পর্ক করে বিয়ে করলাম, ও আবার বাচ্চা হইলো, তারপরে অন্য ছেলে নিয়ে চলে যাবে। হুম তা ওকে আমি এককভাবে জিজ্ঞাসা করি। হুম পরে পরের দিন আমি যাইতে দেইনি। না দেওয়ার পর ওকে বলছি যে আজকে যাইতে পারবো না, তোমার সাথে কিছু কথা আছে। হুম তা ও আর যায় না। যাওয়ার পর আমি কথাগুলো জিজ্ঞাসা করলাম, কয় না, আগে আমি শুনে নেই রেকর্ড। হুম কয় না, এটা তোমাকে ভুল বলছে আর তোমার ভুল ধারণা। তা আমি বুঝাইলাম যে দেখো, যে এটা কিন্তু ঠিক না, আমাদের একটা মেয়ে আছে। তা ও বলছে যে না, আসলে দেখো এটা মিথ্যে। হুম তা আসলে ও আমার খুবই ভালোবাসছিল, আমিও খুবই ভালোবাসছিলাম। এর মাঝে যে এইটা ঢুকবে আমি ভাবিও পাই নাই। হুম পরে ওকে আমি জিজ্ঞাসা করলাম, যখন রেকর্ডটা ছাড়ি দিছি তখন ওর মাথা অন্যরকম হয়ে গেছে।
পরে আমি চেক দিতে না পারি, আমার মানে ও বাড়ি মারছি, অনেক কিছু গায়ে হাত মারামারি তুলেছেন, করছে। হ্যাঁ। মারার পর ও অসুস্থ হয়ে যায়, ওর বাবা মাকে খবর দেয়। তারপর ও বাবা মা আসে, আসার পর পরে আমি কি করছি, ওই ছেলেকেও ডাক দিছি, আমাদের পাশের গ্রামের ছেলে। হুম ডাক দেওয়ার পর ও মানে কাউন্সিলর আমাদের মীমাংসা করে দিল, আমি তো ইয়ে করবো না, মানি নেব না। হুম তারপরও কইল যে দেখো এটা তো একবারে ওরা ইয়ে করে নাই, শুধু কথাবার্তা বা একটু ভালোবাসা এইটাই, ওরা তো কোথাও যায় নাই, আর এমনকি অন্য সম্পর্কও গড়ে তোলে নাই। তাই এটা মানি নাও। পরে মানি নিলাম, নেওয়ার পর আবার সংসার করতেছি, ওখার যাইতে দিই না, আমি একাই কাজ করি। হুম দেওয়ার পর পরে আব্বা একটা দোকান দেয় আমাদের বাজারে। দোকান দেওয়ার পর মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলছে। হুম ওইখান থেকে পরে ও এইখান থেকে চলে যায়, কি নিয়ে যেন আমাকে এ পর্যন্ত বুঝতে দেয় নাই। হুম ও চলে যায়, যায় ওইখানে আটক হয় ওদের বাড়িতে। তা আমি এত খবর পাঠাই, এত কিছু বলি, ও ইয়ে হয় না, আসে না, আমাকে ডাকে। আমি যখন একদিন গেছি, যাওয়ার পর ওর মা ওর আব্বা ভালো কথাই বলছে, আমাকে অনেক বুঝাইছে। তা আমার বউ বলতেছে যে দেখো আমি ওই এইভাবে হইলে তো আমার আমার দোষী দিতেছে ও, হুম যে ওইখানে আমি থাকবো না, তুমি এইখানে দরকার হলে থাকো, আমরা এইখানে দুইজনে কাজ করব, এইখানে থাকবো, এখানে সব কিছু হবে, ওইখানে আর যাব না। হুম আমি বলি, না এটা হতে পারে না, আমি আমার বাবা ছাড়া থাকতে পারবো না। পরে অনেক কথা হওয়ার পর ওইখানে আমি চলে আসি, ওকে আমি খবর পাঠাই, ও ওইখান থেকে আবার ওর নানার বাড়িতে, হুম ওইখানে অনেক খবর পাঠাই, ও আসে না। তারপরে আমি কি করলাম, যে 3-4 মাস হয়ে যায় আসে না। তা আমি বললাম যে আমি কি যাই নিয়ে আসবো, সেটাও ও বলে না। হুম পরে আমি কি করলাম, উকিল উকিল নোটিশ পাঠাইলাম। আচ্ছা পাঠার পর ও তারপরে কোনো কিছু জবাব দেয় না। পরে আরেকটা পাঠাইলাম, তারপর 3টে এরকম করে পাঠাইছি। পাঠার পর ও কোনো জবাব দেয় না। দেওয়ার পর আমি কি করি, এক পর্যায়ে আমি ওকে মানে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই, হুম যে না ওকে আমি দেবো, ডিভোর্স দেব। দিতাম না। আরও একটা ইয়ে আছে এখানে, আরও এক জায়গায় শুনি যে ওর এরকম মানে রিলেশন, ওর আমার বিয়ের আগে রিলেশন ছিল, ওটা মানে আমার অজান্তে ছিল। হুম আমি যখন রিলেশন করি তখন ছিল না, এর আগে ছিল। আচ্ছা পরে ও ওইখানে আমি একজন খবর দেয়, এটা সত্য না মিথ্যে এটা এ পর্যন্ত আমি জানি না। হুম পরে শুনি যে ওই ছেলেটার সাথে নাকি সম্পর্ক খুবই হয়ে গেছে। আমাকে একজন বলে যে এরকম এরকম তোর বউকে দেখলাম ওর সাথে ঘুরতে। আমার তো মাথা আবার অন্যরকম হয়ে গেল, যে না এর তো রাখা যাবে না। পরে কি যে আমার ওইখানে আমি সেরকমটা বুঝতে পারি নাই, হুম আমার ভুল ওইখানে। আমি যদি ওকে নিয়ে থাকতাম, ওকে নিয়ে ইয়ে করতাম, তাহলে মানে ভুলটা যদি বুঝতে পারতাম, হুম তাহলে মানে হ্যাঁ আজকে। যাই হোক, হ্যাঁ, কি হলো তারপর, কি করলেন হ্যাঁ, আপনি? তারপরে ওইখান থেকে আমি ডিভোর্স দিলাম। হুম ডিভোর্স দেওয়ার পর ও সাইন করে নেয়। পরে আমাকে এসে বললো যে ও তো মানি নেয় নাই, তা কি করবেন? তা আমি কই দেখেন আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। পরে উনি যায় ওইখানে চালাকি করে ওনার সিগনেচার নিয়ে আসে। হুম নিয়ে আসার পর মনে করেন আমাকে দিছে। তারপরে আমি এইখান আর বাড়িতে থাকলাম না। মেয়েটা আমার কাছে ছিল। ওর 4 বছর তখন বয়স ছিল 2 বছর। হুম তখন ও নিয়ে গেছে, ওর সাথে ছিল। পরে আমি আবার নিয়ে আলছি, হুম অনেক কৌশলে নিয়ে আলছি। নেওয়ার পর আমি ঢাকা আসি। আসার পর 3-4 বছর ছিলাম ঢাকায়। হুম থাকার পর ওর সাথে হঠাৎ একদিন কথা হয়। হওয়ার পর আমি দেখি যে মেয়েটার খুব মা ছাড়া খুব সমস্যা, হুম কান্নাকাটি করে। তখনই ওকে আমি দিলাম যে দেখো আমি ভুল স্বীকার করতেছি, আমারে ভুল, আমি আবার তোমাকে আমি নিতে চাই। হুম তা ও বললো যে দেখো আমি একটা কথা বলি, সেটা হলো কি, যদি তুমি আমাকে নিতে চাও তাহলে তোমার বাবা মাকে ত্যাগ করা লাগবে। আচ্ছা তখন আমার মনটা চাইল না, যে ঠিক আছে তাহলে মনে হয় আমার দ্বারা সম্ভব না। আমি তখন বাবা মা আমার ফোন করে বলতেছে বাড়ি থেকে যে তুই বাড়িতে আয়,
এরকম একটু ইয়ে আছে, খুব দরকার আছে, এমার্জেন্সি। তা আমি পরে ঢাকা থেকে চলে যাই। যাওয়ার পর আমার বলতেছে, আম্মা বলতেছে যে আমার শরীরের অবস্থা ভালো না, তা তোকে আমি বিয়ে দিতে চাই। হুম তা আমি বললাম যে না, এখন আমি বিয়ে করব না, পরে করব। পরে আমার করলো যে না, আমার শরীর খুবই খারাপ, আমি আর পারতেছি না, তুই বাড়িতে থাক আর বউ বাড়িতে থাক, এখানে কর্ম কর। তা ঠিক আছে। পরে আমি অনেক কষ্টে মানিয়ে নিলাম, দেখি যে মেয়েটা আমার কাছে থাকে, কীরকম একটা লাগে। পরে আমি ওইখান থেকে আবার বিয়ে করলাম। তা আমি মানে মেয়েটাকে প্রথম ওয়াইফকে ডিভোর্স দিয়ে আপনি আবার বিয়ে করলেন? হ্যাঁ, আবার বিয়ে করলাম। হুম পরে ওইখান থেকে মানে আমার এখানে ভুল হয়েছে যে মেয়েটাকে আমি দেখি নেই, না দেখিয়ে বিয়ে করছি। আমার মামা দেখছে, আমার ভাই দেখছে, বোন দেখছে। দেখার পর আমি ও না দেখি বিয়ে করছি। যখন বিয়ে হয় সেই দিন রাত্রে আমি নিয়ে এসে দেখি মেয়েটা অন্যরকম, হুম মানে একবারে মানে অন্যরকম। আল্লাহ সৃষ্টি, ও ঠিক আছে। হুম তারপরও আমার মানে তখন বয়স ছিল অন্যরকম, হুম মানিয়ে নিতে পারিনি যে আমাকে এটা কি দিল। আপনার পছন্দ হয়নি মূল কথা হ্যাঁ, হচ্ছে? পছন্দ হয়নি। হুম পরে আমি পরে ওই মানে ওর সাথে সেরকম একটা কথাবার্তা বলি না। ও অনেক কান্নাকাটি করে, মানে আমার সাথে ও বলে যে আমার সাথে সেরকম কথাবার্তা করো না। হুম। এমনকি ওর সাথে আমি মিলে মানে যেটা স্বামী স্ত্রীর ওটাও আমি ওর সাথে করি না, ভালোবাসাটা হুম ওকে সেটা দেই না। হ্যাঁ, তারপর ওর সাথে বয়স বিয়ের বয়স ধরে 1 বছর হয়ে যায়, মানে আমার মনে হয় না যে ওর সাথে আমি করছি। তারপর ও মেয়ে আমাকে বলে যে আমি থাকবো না। পরে ওইখান থেকে দেয়, মানে ও বলে যে থাকবো না। তখন কাউন্সিলের মাধ্যমে আমাকে একটা কাগজ পাঠিয়ে দেয় বিচারের, ও আসেও না। পরে আমরা গেলাম, যাওয়ার পর ও বলে যে এরকম আমি সংসার করব না। হ্যাঁ, মানুষ বলে যে অনেক বলে যে আহ, দুনিয়ার পাপ, কেউ কেউ বলে যে দুনিয়ার পাপ দুনিয়াতে মোচন হয়। এটা মনে হয় আমার অভিশাপ। যখন মেয়েটাকে আমি ডিভোর্স দেই, হুম দিনমোহর ছিল আমার 80,000, ওইখান থেকে মাফ হয় 20,000, হওয়ার পর 60,000 টাকা আমি বুঝাই দেই। তখন ওর আম্মা, তারপরে ও হুম অনেক কান্নাকাটি করছে, করার পর আমাকে বলছে যে তোর ভালো হবে না। হুম তারপর ওইখান থেকে আমি করি, অটো চালাই। ওই বাদ দিলাম ওইখানে চাকরি। মানে আপনার দ্বিতীয় স্ত্রীটাও চলে গেল? হ্যাঁ, চলে গেল। হুম। ওইখান থেকে আমি অটো চালাই। অটো চালার পর বেশ 1 বছর পর মানে আমি অটো চালাই, আর বিয়ে টিয়ে করি না, হুম যে আর জীবনে আর বিয়ে করব না। তখন কি হয়ে যায়, হুম। আমার মার ক্যান্সার আচ্ছা। ক্যান্সার হয়ে যায়, খুব অসুস্থ। মানে দেখতেছি আস্তে আস্তে খুব অসুস্থ হয়ে যাইতেছে, শুনে হয়ে যাইতেছে। হুম তারপরে ধরাত পড়লো যে ওনার বৃষ্টি নাকি ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার? হ্যাঁ। হ্যাঁ। তা ডাক্তার অনেক দেখাই, দেখার পর একটা প্রথম অপারেশন করাই। হুম করার পর ওইখান থেকে মানে অনেক টাকা চলে যায়। আরও আমাদের সংসারের ছিল, ঘাটতি হয়ে যেটুকু জমি ছিল হুম ওইখান থেকে আমরা একটু বন্ধক রাখি। হুম বন্ধক রাখার পর আরও দেখি যে টাকা পয়সার দরকার খুবই, থেরাপি দেওয়া লাগতেছে, ওইটা বৃদ্ধি হইতেছে। ওইখান থেকে মানে সৃষ্টি হইতেছে, বিশাল বড় আকৃতি হইতেছে, হুম পোকা জন্ম নিতেছে। হুম তখন কি করি, যে ডাক্তারের সাথে পরামর্শ করি যে এইটা করতে, সংশোধন করতে কত টাকা লাগবে। হুম তা ওরা একটা অ্যামাউন্ট নিয়ে বসে যে এরকম 1,20,000 মতো লাগবে, আর বাদ বাকি থেরাপি সব কিছু আপনাদের। তখন আমরা খুব মানে চিন্তিত হয়ে গেলাম। এদিকে তো কিছুদিন আগে আমার ওই যে বউকে ছাইড়া দিলাম, আমরা ঋণের মধ্যে কিস্তির উপরে টাকা তুলে আমি মানে ছাইড়া দিছি, হুম খুব কষ্টের মধ্যে আছি। তখন আমি কি করলাম, একটা রিক্সা কিনলাম, আবার লোন তুলে মোট হলো 1,20,000 টাকা লোন তুললাম। হুম পরে চালাইলাম, দেখি যে হয় না, ইনকাম হয় না। যদি আমাদের কিস্তি হয় আপনার সপ্তাহে হলো 3,500 টাকার মতো, হুম তা আমার ইনকাম হয় 3,000, 2,500। এদিকে সংসার চালাতে পারি না, আবার কিস্তি দিতে পারি না। হুম
তখন খুব ঝামেলার মধ্যে, এদিকে মাও অসুস্থ। তখন রিক্সাটা আমি আবার বেচে দেই, মানে বেচে দেই এক কারণে, সেটা হলো আমাদের ভাগ্যটা এতই কেনার পর 3 মাস পর ব্যাটারিটা চলে যায়। হুম আবার শোরুমে যায় বললাম যে এরকম আমার ব্যাটারি চলে গেছে, পরে ওরা আবার ব্যাটারি দেয়, দেওয়ার পর ওটাও আবার নষ্ট হয়ে যায়। পরে আবার ওটা আমি করে দিলাম, বেচে দিলাম অল্প দামে। বেচে দেওয়ার পর আমি কি করি যে এখন তো চলা লাগবে। হুম পরে আমার খালার একটা অটো ছিল, তা খালা বললো যে যেটুকু এত এত কষ্ট, তা তুই আমাদের অটোটা চালা। পরে অটো চালা শুরু করে দিলাম। দেওয়ার পর 20 বছর 2 চালাইলাম। চাওয়ার পর একদিন হঠাৎ করে অটো নিয়ে বাইর হয়েছি। হুম বাইর হওয়ার পর মানে বৃষ্টি মানে যেদিন বাইর হয়েছে তার আগে বৃষ্টি হয়েছে। হওয়ার পর ত্রিপল ছিল আমার অটোর মধ্যে। তা মানে আমি রংপুরে আসব, তা আমি কোনো প্যাসেঞ্জার পাইলাম না। মাঝ রাস্তায় আমার ওই ত্রিপলটা ওইখান থেকে উড়ে যায়। উড়ে যাওয়ার পর আমি ত্রিপলটা ভাঁজ করতেছি। ওই সময়ের মধ্যে ওই মানে থেকে পাশের এক গ্রাম থেকে মানে রাস্তার মধ্যে 2 জন লোক আসতেছে, ইশারা করতেছে ওরা যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি ত্রিপলটা ঘুরাও, ওরাও আসুক। পরে আমি ত্রিপলটা গোছার পর ওরা আসার পর আমার অটোর মধ্যে আমাকে বলতেছে যে আমরা যাব, সামনে যাব, রিজার্ভ যাবে নাকি। পরে আমি বললাম যে ঠিক আছে, না রিজার্ভ তো আমি যাব না, আপনি অন্য দেখেন, অটো দেখেন। তা বললো যে না, মানে একটু নিলে ভালো হয়। তা আমারও মনটা সেরকম করলো। করার পর ওদেরকে উঠাইলাম। আমার প্রথমে একটু খটকা লাগছে, ওদেরকে উঠাইলাম। ওঠার পর মাঝ রাস্তায় ভাটার পাশে, ভাটায় ওটা, ওইখানে ওরা দাঁড় করাইলো। করার পর আমাকে বলতেছে যে এখানে দাঁড়াইলাম। আমি ফের পাশের দোকানে ওইখানে একটা পান নেব। তা পান বিলি গেছি, দেখি যে আমরা ওদের পাশের যে রাস্তার সাইডে যে ছাগল ছিল, এটা আমি লক্ষ্য করিনি। আর ওইটা আমার মনেও ছিল, হয় নাই যে ওরা এর সমস্ত কাজটা করবে। তারপরে দেখি যে ওরা ওইখান থেকে মানে মানে ছাগলটা টার্গেট করতেছে। আমার তো তখনই অন্যরকম হয়ে গেছে, আমি ঘামি টামি অন্যরকম হয়ে গেছি। তখন বলছি যে আপনারা কি করতেছেন? কয় না কিছু না, তা চল। তা আমি কই না আর যাইতে পারবো না। কয় না সামনে আমাদেরকে নামে দিয়ে আয়। তা ঠিক আছে, আমি নামে দিয়ে চলে যাবো। পরে ওইখানে যাইতেছে, এখন বলতেছে দাঁড়া আমি একটু প্রস্রাব করে নেবো। তারপরে দাঁড় করলাম। আমি জানি যে উনি প্রস্রাব করে। ওই সময়ের মধ্যে আমার এক বন্ধু ফোন দিয়েছে। দেওয়ার পর আমি ফোনে কথা বলতেছি। দেওয়ার পর ওইখানে ওরা ওই দাঁড় করিয়ে পাশে ওই যে আবার দেখি যে ওই টার্গেট করছে ওরা। পরে নাইমে ওরা ছাগলটা উঠাইছে কোণের মধ্যে। উঠার পর মানে আমার অটোর মধ্যে উঠছে। উঠার পর আমাকে টান দিতে বলতেছে, হে টান দে। আমি তো কথা বলতেছি। তা আমি কই যে মানে কাজ শেষ হয়েছে, তা টান দিই। পরে দেখি যে গলা ছাগলের। পরে ঘুরে দেখি যে ওরা নিছে, একটা ছাগল উঠাইছে আর লঙ্গি দিয়ে মানে পেঁচাইতেছে। আর পরে যে পিছন থেকে এক গাড়ি আলছে, উনি দূর থেকে টার্গেট করছে যে উঠাইলো। পরে গাড়িটা আমার সামনে, অটোর সামনে আসিয়ে দাঁড় করলো। করার পর আমার ধরছে। আমি যে উঠাইছে তাকে আমি কলার ধরছি। ধরার পর আরেকজন ছিল, চলে গেছে ওইখান থেকে, পলাইছে। কখন পলাইছে আমি জানি না। একে আমি ধরছি, অনেক মারধর আমি করলাম। করার পর এলাকাবাসী ছুটে আসলো। আসার পর ওরাও মারধর করলো। করার পর এখন উল্টা দাবি করতেছে আমিও নাকি জড়িত ছিলাম। তা আমি রোডের সাইডে আছি, আর ওখানে নিয়ে গেছে ভেতরে, অনেক মারধর করছে। করার পর ও ওইখান থেকে বলতেছে ও জড়িত ছিল। মানে আপনার কথা বলে দিছে? হ্যাঁ, বলে দিছে। আসলে তো আপনি জড়িত ছিলেন না? না, খোদার কসম যে আমি কোনো ওইটা করছিলাম না। পরে ওইখান থেকে গ্রামের লোক আবার আসার পর আমাকে ভেতরে নিয়ে যায়। নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করলো। তা আমার খুব মেজাজটা গরম হয়ে গেছে যে আজকে কি হবে ওকে আমি অন্য একটা অবস্থা করব। পরে তখন দেখতে পাচ্ছে যে আমি খুব রাগ হয়ে গেছি। ওর সামনে গেছি, যাওয়ার পর ঘুষি মারছি।
মারার পর ও আবার মানে বলছে যে না, ও জড়িত ছিল না। তা ওইখান থেকে আমি চলে আসি। আসার পর আমার গ্রামও একটা ভাই ছিল, নাম হলো মাসুদ ভাই। খুব ভালো ছিল। তা ও বলল যে দেখ, তুই চলে যা, টেনশন করিস না। তা ওইখান থেকে আমি চলে আসি। আসার পর বেশ কিছুদিন চালাই। তা ওই শহরের মধ্যে যে মানে ড্রাইভার যারা শুনছে আমাদের গ্রামের যে এরকম আমার কাহিনী হয়েছে, হুম তা ওরা ওই রোডের ভেতরে খুব খেপাইতো আমাক, হুম বললেন বইলে। হুম তা বেশ কিছুদিন আমি মানে আমার মাথা অন্যরকম হয়ে গেল। পরে মাও অসুস্থ খুবই, চিকিৎসার টাকা আমি টেনশনে গাড়ি চালাই। পরে এক পর্যায়ে মা আমাকে বললো যে তো এরকম তোর কপালে, তা একটা কাজ কর, আমি লাস্ট বউ, আমার ভালো লাগতেছে না, আমি মনে হয় কি হয় না হয় বলা যায় না, তো বিয়ে করাই দেবো। হুম তা আমি কই না মা, আর আমি কোনো দিন বিয়ে করবো না, আমার টার্গেট ছিল যে আমি কোনো দিন বিয়ে করবো না। তখন আমার মা আমার হাত ধরছে। হুম ধরার পর অনেক কান্নাকাটি করার পর বলছে যে আমাকে লাস্ট বউটা আমাকে দেখা, এটা নিয়ে আজীবন খাবি তুই, হুম আমাকে কথা দে। আমি কই ঠিক আছে, আমি কথা দিলাম তোমাকে, এইটা নিয়ে আর কোনো করবো না। তা পরে বউ আনার পর উনি চলে যায়। হুম পরে আমার বউ আবার ওই আমার বউ খুবই ভালো। আপনি একটা বিয়ে করেন? হ্যাঁ, বিয়ে করি, খুবই ভালো। যখন মা মারা যায় তখন ওর ব্রেনটা একটা আঘাত পায় আমার বউ। আপনার মা মারা যায়? হ্যাঁ, আমার আম্মা মারা যায়। হুম ও ব্রেনে খুব আঘাত পায়, পাওয়ার পর ও মেন্টালি পর্যায়ে চলে যায় হুম। আমার বউ। এদিকে আমার মা মারা গেল, আবার এই মেন্টালি আমার তখন মাথা অন্য অন্য দিকে হয়ে গেল যে কি আমার কপালে কি। তখন কি করলাম, আমি নিশায় হয়ে গেলাম, নেশার দিকে চলে গেলেন? চলে গেলাম। প্রত্যেক দিন মনে করেন আমার বন্ধু বান্ধবের সাথে ঝাঁকি বলে একটা জিনিস আছে, হুম এটা আমি খাওয়া শুরু করে দিই। প্রায় 1-1.5 বছর আমি খাই। খাওয়ার পর দেখি যে অন্যরকম আমার হয় না। তখন আমি আবার ট্যাবলেট খাওয়া শুরু করে দিই। সেটা হলো হওয়ার পর আমার ওইখান থেকে আমার স্বাস্থ্য অন্যরকম হয়ে যায়। মানে আমি নিজেকে নিজে চিনতে পারিনি। ওটা যে এমন জাতীয় যে ওটা চেহারাকে ফুলায়। পরে ওইখান থেকে আমার চেহারা অন্যরকম হয়ে যায়। হওয়ার পর আমি পরে করি, সমস্ত কিছু বাদ দিয়ে। তখন ওই যে দুর্ঘটনা হওয়ার পর ওই অটোর মধ্যে তখন আমি ছাইড়ে দিই অটো। হুম দেওয়ার পর ওইখান থেকে আমি দোকান দিই গ্রামে। দেওয়ার পর আমি দোকান করি প্রায় 1-1.5 বছর। হুম দেওয়ার পর দেখি যে চলতেছে না, আবার ঋণ আছে। হুম তো পরে আমার মেয়েটাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিলাম। ওর বয়স তখন হয়ে গেল 7 বছর। জি মেয়েটাকে ভর্তি করে দিলাম মাদ্রাসায়। আমার নিয়ত ছিল যে ওকে আমি হাফেজা বানাবো। হুম মাদ্রাসা ভর্তি করে দেই, দেখি যে দোকান থেকে মাসে 1,000 টাকা পাঠিয়ে দেই, আবার নাস্তা খরচ 500 টাকা, আবার সংসার খরচ। দেখি যে অন্যরকম একটা টানা হয়ে গেল, দোকান দিন দিন কমে যাইতেছে, আর এদিকে তো নিশাও আছি। পরে ওইখান থেকে কি করলাম, দোকানটা ভাড়া দিলাম। দেওয়ার পর আমার বউ নিয়ে ঢাকা চলে আসি আবার, এই 3 নম্বর বউকে নিয়ে। হুম আসার পর আমি এক কোম্পানিতে চাকরি নিয়ে আসি। হুম নেওয়ার পর ওইখানে বেশ কিছুদিন চাকরি মানে আমার জয়েন করার 4 দিন পর আমি অসুস্থ হয়ে যাই। যখন সমস্ত আমি ছাইড়া দিই যে আর করবো না, খাবো না, তখনই না খাওয়ার পর্যায়ে আমার মানে অন্যরকম হয়ে গেল। আমি দেখতেছি যে পৃথিবীতে আমি আছি কি না নাই, আমি ধান্দায় ধান্দায় চলি, রাস্তার মধ্যে ধান্দায় চলি, মানে খাবার খাই ধান্দায়, গোসল করি ধান্দায়। স্পষ্ট যে একটা লোক, এটা আমি দেখতে পারি না, আর কাউকে বলতেও পারি না। হুম এইভাবে চলতেছি, মাছ যে কোন দিক দিয়ে যায়, দিন কোন দিক দিয়ে যায়, আমি কোনো কিচ্ছু কিছু বুঝতেছেন বলতে না। পারি না। হ্যাঁ। তারপর আমি কি করলাম, খুবই অসুস্থ হয়ে গেলাম, ডিউটি যাই আবার মানে অ্যাবসেন্ট করি। পরে একদিন আমি অসুস্থ হয়ে যাই, ওই অফিসের ভিতরে অজ্ঞান হয়ে যাই। হওয়ার পর ওইখানে পড়ে যাই। দেওয়ার পর ওখানে আমাকে নিয়ে আসে মেডিকেলে নিয়ে আসার পর মনে করেন যে বাসা নিছি, ওই বাসায় নিয়ে আসে। নেওয়ার পর আমি দেখতেছি আমার অন্যরকম একটা লাগতেছে, দম খাটো লাগতেছে, আমার নিঃশ্বাস নিতে পারি না। পরে ওইখান থেকে আমি বাসা যাওয়ার জন্য ঠিক করি যে আমি এখানে থাকবো না, খুব অসুস্থ।
এমন পর্যায়ে মানে হয় যে আমি বাসায় চলে আসি, আসার পর চিকিৎসা করি। 5 দিন আমি চিকিৎসা করার পর দেখি একটু সুস্থ। হুম তা ওইখানে আমি অফিসে বলে আলছি যে আমি 5 দিন পর 5-6 দিন আমার লাগবে সুস্থ হইতে। পরে আমি কি মনে করি আবার চলে গেলাম। মানে আমার থাকার প্ল্যান ছিল যে আমি আর ঢাকা যাব না, একটু সুস্থ লাগলো এই কারণে আমি আবার কেন জানি আবার আমি ঢাকা গেলাম, আসলাম। আসার পর আবার 1 সপ্তাহ কাজ করার পর আবার আমি অসুস্থ হয়ে যাই। তখন মেন্টালি আরও বেশি হয়ে গেল। চারুদিকে আওয়াজ আসে, এই আওয়াজে অফিসের ভেতরে ঢুকলে ওইখানে হয়তো যে ছেলেটাকে আমি ধরাই দিয়েছিলাম, আমার বিশ্বাস যে ওরা যে 3-4 জন ছিল আমাকে হয়তো মানে চিনছে যে এর অটোতে আমি এরকম করছিলাম। মনে করেন যে ওরা চিনছে, চিনার পর হয়তো ওরা সরি দিছে এখানে অফিসে। অফিসে কাজ করি, চারিদিকে সাউন্ড আসে যে এ হলো চোর, এ হলো বাটপার, এ হলো ছিনতাইকারী, রংপুরের মধ্যে ক্যাডার, অনেক কিছু মানে ঢোকা মাত্র এরকম শুরু হয়ে যায়। তা আমি মানে এটা সেরকম একটা কানে নেই যে এটা আমার মনে হয় ওই না খাওয়ার জন্যে এটা মনে হয় আলাদা একটা সাউন্ড আসছে। হুম তা আমি বেশ আবার কিছুদিন কাজ করার পর তা আমি ওইখানে আমার এক বোনাই ছিল, একসঙ্গে কাজ করতাম। করার পর ওইখানে মনে করেন যে এক ছিল, মানে কাটার ছিল, অ্যান্টি কাটার বলে। হুম তা ও নিয়ে আসে বাসার মধ্যে। হুম নিয়ে আসার পর আমাকে বলতেছে, আমি বললাম যে কি এটা? কয় এটা একটা কাটার নিয়ে আসছি, খুব ভালো কাটে। হুম তা আমি বললাম যে কোন সেকশন থেকে নিয়ে আসছেন? যে অমুক সেকশন থেকে নিয়ে আসছি। তা আমি ফির ওই সেকশনে কাজ করি। তা কই আমার তো সেরকম একটা নজরে পড়ে নাই। আমি মনে মনে ভাবলাম যে কীরকম করেই একটা মানে কীরকম মানে শয়তান মানে হ্যাঁ মাথায় চাপ দিছে। হুম দেওয়ার পর আমারও ভুল ছিল, কী কারণে মানুষের অফিসের জিনিস আমি ধরবো। হুম হঠাৎ করে আমি আবার নিয়ে আসি একটা। নিয়ে আসার পর পাশের রুমে যে লোকটা, পাশের রুমে আমার যে একজন ছিল, তা ও আবার কিভাবে যেন ওইটা দেখছে। দেখার পর ওর মানে ওর সাথে আমার কিছু বললো না হয়, ওর সাথে আমার ঝগড়া হয়েছে। প্রথম যাওয়ার পর যখন আমার মেন্টালি সমস্যা হয় তখন ওর সাথে আমার ঝগড়া হয়। বাসার মধ্যে অনেক গালিগালাজ করতেছে খারাপ ভাষায়। হুম তা আমি বলছি যে এটা ফ্যামিলি বাসা, এরকম গালিগালাজ করা যাবে না, আমরা তো থাকি এখানে, মা বোন সবাই থাকে। এটা ওর মাইন্ডে লাগছে। ও অনেক দিন থেকে আমার উপরে ক্ষোভ ধরে আছে। দেওয়ার পর এই কথাটা ওই অফিসের ভিতর মনে হয় জানাইছে। জানার পর ওইখানে আরও তুমুল সৃষ্টি হয়ে গেল যে ও যদি ভালো না হইতো তাহলে এই সমস্ত কাজ করতো না। হ্যাঁ, এটা ওটা আমি মানে অফিসে ঢুকতে পারিনি। যদিও ঢুকি তাহলে বাইশ সাইড দিয়ে কান আসে, কানে আসে এরকম সমস্ত কাজ, যে এটা ওটা এই ছিনতাইকারী, ওই বাটপার, ও এরকম। তখন যে দোকানে আমি খরচা করি বাকিতে মাসে টাকা দেই, ওইখানেও বলি যে একে এরকম দেবেন না, কিন্তু ছেলেটা ভালো না। তখন ওরাও সেরকম আমাকে দেখে, সেরকম মানে গ্যাস শেষ হলেও আমাকে সেরকম দিতে চায় না, গ্যাস থাকতেও। আপনি বর্তমানে কি করছেন? বর্তমান আমি ঢাকা থেকে যাই, এখান থেকে এক হোটেলে আমি চাকরি নেই। নেওয়ার পর ওখানে হেল্পারি কাজ করি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ওই একজনেই, আমার মেয়ে। আচ্ছা, তো আপনি নেশাপানির মধ্যে এখনো আছেন? না, আমি প্রায় 1 বছর থেকে এই ঘটনা ঘটার পর আর নাই আমি। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল? ঘটনা পরে ওই যখন এই সমস্ত কথা বলে, আমি তখনই বলছি যে আমি তো নির্দোষ, আমি তো এটা কাজ করি নাই। তাহলে আমি বাইরে আসি ইনকাম কী কারণে করতে পারবো না, কর্ম কী কারণে করতে পারবো না। বাজার যাই, সবাই আমাকে অন্য চোখে দেখে, কথাবার্তা বলে না সেরকম। তারপরে আমি কি করি, ওই সেদিন বউয়ের সাথে আমার একটু ঝগড়া লাগছে। লাগার পর আমি রুমের মধ্যে আমার মেন্টালি অনেক বাড়ছিল। বাড়ার পর কী করছি, আমি যখন দেখি এই সমস্ত, তখন আমি কি করছি, সিজার ছিল আমার রুমে, আমি সপ্তাহে এটা সিজার দিয়ে ব্যবহার করতাম। ওই সিজার গলার মধ্যে দিয়ে আমি শিলপাথর দিয়ে বাড়ি মারছি। যে নিজের গলার মধ্যে দিয়ে? হ্যাঁ, নিজের গলার মধ্যে বাড়ি মারছি।
মারার পর মানে কি আপনার প্ল্যান কি ছিল, সুইসাইড করবেন? হ্যাঁ সুইসাইড করব, কারণ একটাই জিনিসে আমি, সেটা হলো কি কারণে আমাকে বলবে, আমি তো নির্দোষ, আমি তো এই সমস্ত কাজে কি হয় জড়িত না। তারপরে? এটার পরে কি হলো? পরে আমাকে মেডিকেলে নিয়ে গেছে। সুস্থ হয়েছেন বলে এখনো বসে আছেন এখানে। আচ্ছা, আপনি এই গল্পটা কেন আজকে রেডিওতে বললেন এটা বলেন তো। হ্যাঁ, এটা বলতে আসছি এই কারণে যে কেউ যেন আমার মতো ভুল না করে। আপনার ভুলগুলা কি কি? প্রথম স্ত্রী যত ভুল করুক, মানে আমার সবার কাছে একটাই যে এটা যেন মানি নেয়। মানে প্রথম স্ত্রী যত ভুলই করুক মেনে নিতে হবে? মেনে নিতে বলতে মানে কিছু কিছু আমার ভুল ছিল। আচ্ছা, আপনারও কিছু ভুল ছিল, জি, সেটা কম্প্রোমাইজ করে জীবনটা সুন্দর হতে পারতো দুজনের জি, ভুলগুলো জি। কারেকশন আমি করে। যদি ওকে, করতে আই ডু পারতাম। এগ্রি। আর বাকি আর কোনো ভুল? হ্যাঁ, আর কোনো ভুল যে আমার দ্বিতীয় স্ত্রী যে বিয়ে করলাম, আমার এই যে না দেখে যে বিয়ে করলাম, এটা আমি ছাইড়া দিছি। ও অনেক হয়তো কষ্ট পেয়েছে, হ্যাঁ। অভিশাপ। আপনি মূল কথা হচ্ছে যে আপনি যে ভুল থেকে শিখেছেন সেই ভুলগুলো পরবর্তী জীবনে আর না করা, নেশার দিকে না যাওয়া। কে কি বললো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি আপনার সন্তানদের প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারলেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জীবনে আপনি যদি খারাপ জিনিসগুলো বড় করে দেখতে থাকেন তাহলে এগুলো বড় হতেই থাকবে। এতগুলো বিয়ে করেছেন, লোকজন ভালো চোখে দেখে না, লোকজন অন্যভাবে দেখে, পরিবারে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। বাবা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। বাবা বেঁচে আছে, মাটা চলে গেল। আপনি যদি মানে হতাশ হতে চান, হতাশ হওয়ার মতো অনেক কিছুই পাবেন, কিন্তু হতাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াফ করে বাকি জীবনটা ভালোভাবে কাটানোটাই কিন্তু সবচেয়ে বড় কথা। আমি এখন অসুস্থ, মানে আমার এখন ওইটা নিয়ে খুব সমস্যা হয়। হুম। সেটা হলো কোনটা যে নিয়ে? এই যে গলার মধ্যে যে ছুরি দিয়েছিলাম, এটা নিয়ে একটু সমস্যা হয়। হুম। সেটা হলো আমার ভেতরে একটু ব্যথা করে, চিনচিন করে, মানে ভেতরে পিঁপড়ে হাঁটতেছে এরকম বোঝা যায়। আর মাথার ভেতরে এখনো মনে হয় মেন্টালিটি পুরোপুরিটা এখনো মনে হয় সারে নাই, মানে এখনো কাজটা সুস্থ কি না। ভুল করছিলেন না ঠিক করছিলেন? এটা কাজ মানে আমার, আপনি জাস্ট এটুকু বলেন, ভুল করছিলেন না ঠিক হ্যাঁ করছিলেন? ভুল করছি আমি। তাহলে ভুল করলে বাকি জীবনটা আপনি মনে করবেন যে এর থেকেও বড় ক্ষতি হতে পারতো। এখন যে আপনি কথা বলতে পারতেছেন, জি, এটার জন্য আপনি আল্লাহর কাছে শুকর করেন, ঠিক আছে? জি, এর চেয়েও বড় ক্ষতি আপনার হয়ে যেতে পারতো, আপনি অল্পের জন্য বেঁচে গেছেন। আমি একটা জিনিসই বলি যে সেন্টিমেন্ট হয়ে কোনো কিছুই করা উচিত না, এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা খারাপ কিছু হতে যাচ্ছে তখন আপনার ওই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। ওইখান থেকে ছেড়ে বের হয়ে যান, ওখান থেকে অন্য কোথাও যান, অন্যদিকে কোথাও কনসেন্ট্রেশন করেন। খুব কঠিন এই বিষয়গুলা, কিন্তু রাগ থেকে জীবনে আসলে ভালো কিছু হয় না। এবং জি। আপনার রাগ বেশি হচ্ছে মানে হলো আপনি যদি ধর্ম বিশ্বাস করেন তাহলে শয়তান আপনার ভিতরে ঢুকে বসে আছে এবং চাচ্ছে সে আপনার ক্ষতি হোক। সুতরাং ওখান থেকে বেরোতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, শিক্ষণীয় গল্প নিঃসন্দেহে, একেবারে গ্রাসরুট পিপল, প্রান্তিক পর্যায়ের মানুষের গল্প। তবে এই রকম ঘটনা আমাদের জীবনে কম বেশি আছে, এবং হতাশ হতে চাইলে আপনি অনেকভাবে হতাশ হতে পারবেন। কিন্তু গলায় এই যে উনি যে কাজটা করেছে সুইসাইড করার মতো, এই কাজটা, এই ধরনের কাজটা, এই ধরনের চিন্তা করাটাও কিন্তু অন্যায়। এখান থেকে একটা মেজর ক্ষতি হয়ে যেতে পারতো। উনি আজকে যেভাবে গল্পটা এখানে বললেন, সেই গল্প বলার সুযোগটাও হয়তো আল্লাহ ওনাকে নাও দিতে পারতো, কিন্তু সুযোগটা ওনার আছে বলে আজকে উনি এই কথাটা বললেন, এবং শেষমেশ এটা স্বীকার করেছেন যে উনি যেটা করেছেন ভুল করেছেন। এই ভুলটা কিন্তু আপনাদের করা চলবে না। না, আমার এখান থেকে চলে যাওয়া